আজকের গল্প স্বপ্নের ভিতরে মৃত্যু। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প পাঠে আমি নীলাঞ্জনা। একদিন জুন মাসের এক বিকেলে মাখনলালের মন ভালো ছিল না। সেদিন অফিসে অনেকক্ষণ ধরে একটানা একটা জরুরি কাজ করতে হয়েছে। যখন অবশেষে হাই তুলে আলমোড়া ভেঙে সে ঘড়ি দেখল, তখন 6:17। তার মেরুদণ্ড ব্যথা করছিল। মাথার ভেতরে কোথায় একটা রগ বিদ্যুতের মতো চমকে চমকে উঠছে। পাখার হাওয়ায় কোথায় একটা কাগজ উড়ছে, মাখনলাল দেখতে পেল না। কিন্তু সেই শব্দে তার শিরা উপশিরা শিউরে উঠেছিল। তার চারদিকে জনশূন্য নিঃশব্দ ঘরটা প্রকাণ্ড হয়ে আছে। মনে হলো তাকে অন্যমনস্ক রেখে সারা বিকেল ধরে তার জ্বর এসেছে। করিডোরে বেরিয়ে এসে সে দারোয়ান রামজীবনের পায়ের শব্দ পায়। নাগরা জুতো অন্ধকারে হাতুড়ির মতো ঠুকতে ঠুকতে সে অনেকক্ষণ ধরে দোতলার সিঁড়ি ভেঙে নেমে আসছিল। চাবির গোছার শব্দ, কাশির শব্দ, দেহাতি গানের কলি পরস্পর মিশে যায়। সেই বুড়ো অফিস বাড়িটার সিল করবার গালার অদ্ভুত গন্ধ, পুরনো গদ, কাঠ আর বার্নিশের গন্ধ পায়। অল্প অন্ধকার, দীর্ঘ করিডরটা পায়ে পায়ে পেরিয়ে যেতে যেতে হঠাৎ মনে হয় বয়স ঢের বেড়ে গেছে। আর মনে হয় বাইরে কোথায় তাকে বাদ দিয়ে একটা উৎসব চলতে চলতে শেষ হয়ে এলো। সিঁড়ি ভেঙে সে বাইরের আলো আর শব্দের মাঝখানে নেমে আস্তে আস্তে স্পষ্ট টের পেল রামজীবনের গানের কলি হঠাৎ লক্ষ্যহীন অন্ধের মতো টাল খেতে খেতে পুরনো অফিস বাড়িটার কড়িবর্গা আর দেয়ালের পলেস্তারার ভেতর ঢুকে স্তব্ধ হয়ে গেল। বাইরের হাওয়ায় দোকানের উজ্জ্বল আলো আর লোকজনের ভিড়ের ভিতরে নেমে এসে হঠাৎ ঘুম এবং স্বপ্ন ভেঙে গেলে যেমন হয়, তার তেমনি সব কিছু খুব অচেনা লাগছিল। মনে পড়লেও সে অনেকক্ষণ সিগারেট খায়নি, জল খায়নি, কোনো খাবারও খায়নি। অন্যদিন এই সময় তার বাড়ি ফিরে যাওয়ার কথা। মনে হয় ললিতা তার অপেক্ষায় আছে, কিন্তু আজ এখনই তার বাড়ি যেতে ইচ্ছে করল না। মনে পড়ে কতকাল সে কলকাতার রাস্তায়, ময়দানে, এসপ্ল্যানেডে ঘুরে বেড়ায়নি। দোকানের শোকেসে সাজানো জিনিস, আলো, লোকজন দেখতে দেখতে 2 পয়সার বাদাম শেষ করে খামোকা কোনো রেস্টুরেন্টে ঢুকে পড়েনি। এইসব খানিকক্ষণ ফুটপাথে দাঁড়িয়ে ভেবে নিল সে। তারপর আস্তে আস্তে ট্রাম রাস্তা পেরোলো মাখনলাল। জুন মাসে পরপর কয়েকদিন অনাবৃষ্টি গেছে। জড়গ্রস্ত ফুটপাথ থেকে দেওয়ালের গা থেকে ভাঁপ উঠে আসছে। ধুলোয় ঘুলিয়ে উঠছে এসপ্ল্যানেডের আলো। গা ঘেঁষে বেন্টিং স্ট্রিটের মন্থর ট্রাম চলে যায়। নিচু বুক চাপা দোকানঘর থেকে চামড়ার কটু গন্ধ। বুক গুলিয়ে ওঠে। বৃষ্টি হবে কি? মাখনলাল চোখ তুলে লাল আকাশ দেখল। মেঘ না, তারা না, কিছুই দেখা যায় না। আলো, অন্ধকার, অবয়ব, চোরাগলি, নৃমুণ্ডের শাড়ি চোখের উপর দিয়ে ভেসে যাচ্ছে। শোকেসে সাজানো রেডিও, গল্ফ স্টিক, হাওয়াই শার্ট। স্যুট পরা দামি আলোর নিচে চৌকিতে হেসে উঠল একটা সিনেমা হল। লবিতে নিঃসঙ্গ সাদা একটা ওজন নেওয়ার যন্ত্র। মাখনলাল পেরিয়ে যাচ্ছিল। যেতে যেতে কি ভেবে দাঁড়িয়ে এলো। তখন বিকেলের শো চলছে। লবিটা নির্জন। মাখনলাল ওজন নেওয়ার যন্ত্রটার দিকে এগিয়ে গেল। ওজন নেওয়ার যন্ত্রের ভেতর পয়সাটা ফেলে দেওয়ার পর যখন ঠিনঠিন করে একটা জটিল গলিঘুজির পথ দিয়ে সেটা নেমে যাচ্ছিল, তখন মাখনলাল যন্ত্রটাকে লক্ষ্য করল। পয়সাটা কোথায় ধাক্কা দিল কে জানে। হঠাৎ ভিতরে কোথায় বিদ্যুৎ স্পৃষ্টের মতো শিউরে লাফিয়ে উঠল যন্ত্রটার হৃৎপিণ্ড। কোথায় একটা স্প্রিং শিরার মতো টিকটিক করে কাঁপতে লাগলো। লিভারের ওঠানাবার সঙ্গে সঙ্গে সে যন্ত্রটার জেগে ওঠা টের পেল। মনে হয় এতক্ষণ স্তব্ধ থাকবার পর যন্ত্রটার শিরা
ধমনীর ভিতর দিয়ে রক্তস্রোত প্রবলভাবে বয়ে যাচ্ছে। টিক করে একটা টিকিট পড়ল ছোট্ট খোপের উপর। কয়েক পলক মাখনলাল সাদা মসৃণ সুন্দর যন্ত্রটার দিকে তাকিয়ে রইল, ঠান্ডা ঘুমন্তের মতো। মনে হয় একটুক্ষণের জন্য জেগে উঠে তারপর জাগরণ ক্লান্তিকর দেখে যন্ত্রটা আস্তে আস্তে আবার তার শীতল চিন্তাহীন ঘুম এবং স্বপ্নের ভিতর চলে গেছে। মাখনলাল ওজনের টিকিট তুলে একটা মেয়ের ছবি দেখতে পেল। ছবির নিচে তার ভাগ্য দেওয়া আছে। ওজন ছাপানো টিকিট হাতে মাখনলাল সিনেমা হলের লবি থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। ওজন ছাপানো দিকটায় ভালো খবর প্রায়ই থাকে না। সে দেখল এবার 5 পাউন্ড কম। লম্বার অনুপাতে তার ওজন বরাবরই 4-5 রাউন্ড কম ছিল। তাহলে সব শুদ্ধ। মাখনলাল হিসেব করে দেখল তার যতটা ওজন হওয়া উচিত তার চেয়ে এখন তার ওজন 8-9 পাউন্ড কম। তার মন আস্তে আস্তে বিষণ্ণ হয়ে যাচ্ছিল। ওজন নিয়ে সে কখনো বড় একটা ভাবেনি, কিন্তু হাঁটতে হাঁটতে একসময় টের পেল চারদিকে ভ্রাম্যমান লোকদের যাতায়াত, স্টেট বাসের শব্দ। এইসব আলোকিত দৃশ্যের ভেতরে থেকেও সে আজ কেবলই নিজের ওজনের কথা ভাবছে। এইভাবে কিছুক্ষণ হাঁটল মাখনলাল। তারপর রাস্তার ওপাশে একটা খুব ঝলমলে সিগারেটের দোকান দেখতে পেয়ে ট্রাম রাস্তা পেরোল। ব্যস্ত দোকানের দিকে পয়সা বাড়িয়ে 1 প্যাকেট চারমিনার বলে সে দোকানের অসম্ভব সরু লম্বা আয়নায় হঠাৎ নিজের মুখ এবং কোমর পর্যন্ত দেখতে পেয়ে চমকে উঠল। নিজের লাবণ্যহীন দুর্বল মুখের দৈনন্দিন বিষণ্ণতা আর অবসাদ সে দেখে নিল। মানে তার শরীরও ছোটখাটো, কোনোখানেই তার শক্ত কিংবা পুরুষালী নয়। অনেকদিন ধরে সে রক্তহীনতা রোগে ভুগছে কি, কিংবা বহুদিন ধরে অন্যমনস্কতার সুযোগে তার শরীরে কোনো গোপন অসুখ তৈরি হয়ে গেছে, সে বুঝল না। সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিয়ে দোকানি তাকে লক্ষ্য করছে টের পেয়ে মাখনলাল চোখ সরিয়ে নিল। একটা সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে সে ভাবছিল কোথায় যাওয়া যায়। ওজন নেওয়ার টিকিটটা তখনও হাতে ধরা ছিল। সেটা ছুড়ে দেওয়ার আগে মাখনলাল তার ভাগ্যটা পড়ল, যার অর্থ দাঁড়ায় শিগগিরই আপনি খুব বিপদে পড়বেন, তবে সেটা বেশি দিন স্থায়ী হবে না। বিপদ? মাখনলাল ভ্রু কোঁচকাল। আবছা রহস্যময় একটা কার্যকারণ সূত্রকে সে টের পাচ্ছিল। সে জানে কোনো যুক্তির সূত্রে লেখাটা তার হাতে আসেনি, এর কোনো মানে নেই। তবু কোথায় সূক্ষ্মভাবে সে সচেতন হয়ে উঠেছিল। সিগারেটের তীব্র ধোঁয়া তার স্নায়ুপুঞ্জে, গলার স্বরনালীতে, বুকে দয়াহীন ছড়িয়ে পড়েছিল। সে টিকিটটা দুমড়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর রাস্তায়, দোকানে উজ্জ্বল আলো, কাটা কাটা নাক মুখ চোখ, গলির মুখে চোরা অন্ধকার দেখতে দেখতে খানিকক্ষণ বোধহীনের মতো হাঁটল মাখনলাল। সে এসপ্ল্যানেডের বড় রাস্তা, চেনা পথ ছেড়ে আধো অন্ধকার অচেনা রাস্তার ধাঁধার ভেতর উদ্দেশ্যহীনের মতো ঘুরছিল। কখনো মন খারাপ হয়ে যেতে থাকলে সে দেখেছে কিছু করার থাকে না। সে নিজের ভীষণ অন্যমনস্কতা টের পেল। তার ভয়ঙ্কর খিদে পেয়েছে, তেষ্টায় বুক জ্বলছে। অচেনা গলির মুখে ছিমছাম একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে তার দরজায় উঠে দাঁড়ালো মাখনলাল। কাচের পাল্লা ঠেলে ভেতরে একটা পা বাড়ালো। ভেতরে কোথাও রেডিও কিংবা গ্রামাফোনে কোনো অদ্ভুত ড্রামের বাজনা দমকে দমকে বাজছে। পলকের জন্য তার মনে হলো শব্দটা নেড়ি কুকুরের মতো গায়ে গা ঘষ্টাতে ঘষ্টাতে আর্ত চিৎকার করে তাকে এই ঘরে ঢুকতে বারণ করছে। ভেতরে ধুধু আলো জ্বলছে। সেই আলো কাজ বসানো টেবিল, ছাইদানি, পিরিচ, চেয়ার টেবিলের চকচকে বার্নিশের ওপর থেকে বিচ্ছুরিত হয়ে আলপিনের মতো তার চোখ বেঁধে।
মনে হয় এই লম্বাটে হলঘরের মতো ঘরটার সব কিছুই আলো বিকিরণ করছে। ভেতরে খুব বেশি ভিড় নেই, যারা আছে তারা প্রায় সকলেই বিদেশি কিংবা জাহাজের লোক বলে মনে হয়। বাঁদিকে দেয়ালের কাছে কাউন্টারে হেলান দিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে। তার কালো মুখে বেশি পাউডার কিংবা রং মাখা বলে মুখটা ছাই রঙা, রক্তশূন্য, রুক্ষ চুল, উঁচু চোয়াল, আর মভ রঙের শাড়িতে তাকে সাজানো ডামি মনে হয়। শিরাবহুল কালো একটা হাত কাউন্টারের ওপর প্রাণহীন, কেউ এসে তুলে নেবে বলে অপেক্ষা করছে। দু একজন ফিরে তাকিয়ে মাখনলালকে দেখল। যারা বসে আছে তারা সবাই খুব লম্বা চওড়া আর জোয়ান বলে তার বোধ হলো। সে টেবিলের ওপর ছড়িয়ে থাকা কতগুলো মজবুত কবজি দেখছিল। দমকে দমকে ছড়িয়ে যাওয়া গান, তালে তালে মৃদু মাথা নাড়া, সব কিছুই অতিরিক্ত এখানে। তাকে কেউ গ্রাহ্য করল না। সে যেন তার তুচ্ছ শরীর, রক্তশূন্য মেয়েলি মুখ, দুর্বল হৃৎপিণ্ড নিয়ে দাঁড়িয়ে থেকে এখানকার ভীষণ পুরুষালী একটা আবহাওয়াকে নষ্ট করে দিচ্ছে। এইসব আলো, গান, মেয়ে তার জন্য নয়। মনে হলো সে ভুল জায়গায় এসেছে। ভাবল ফিরে যাই। কাউন্টারে বসা প্রকাণ্ড একটা লোক হাতছানি দিয়ে সে মাখনলালকে একটা খালি টেবিল দেখিয়ে দেয়। অকারণে খুন খারাপি রঙের ঠোঁট ফাঁক করে মেয়েটা হাসে। চোখ সরিয়ে নিচ্ছিল মাখনলাল। বমি হওয়ার আগের মুহূর্তের দমকা ঘূর্ণি শরীরের ভেতর থেকে উঠে আসছে টের পেয়ে মাখনলাল হাত নেড়ে লোকটাকে জানাতে চাইল বসবে না। লোকটা একটা মোটা আঙুল মুখে পুরে মাড়ি পরিষ্কার করতে করতে তার দিকে নিস্পৃহভাবে তাকিয়ে দেখে। মাখনলাল নিজে কি করছে বুঝতে পারছিল না। বেরিয়ে আসবার জন্য সে অন্ধের মতো কাচের পাল্লাটার দিকে হাত বাড়ালো। সেই মুহূর্তে সাদা দাড়িওয়ালা বুড়ো এক বেয়ারা দরজার কাছে এসে দাঁড়ায়। সে বোঝে তার জন্যই। ফিরে তাকাতেই হঠাৎ বিদ্যুৎপৃষ্টের মতো চমকে উঠে তার মনে হলো ভেতর থেকে কেউ আগুনের মতো একজোড়া চোখ তার দিকেই ছুঁড়ে দিয়ে নামিয়ে নিল। পয়সার মতো কি একটা বস্তু তার শরীরের জটিল ফুসফুস মেরুদণ্ডের পথ পেয়ে ঠিন ঠিন করে হঠাৎ গড়িয়ে গেল। উন্মাদ ড্রামের শব্দ সেই মুহূর্তেই খুব উঁচু গ্রাম থেকে হঠাৎ চূর্ণীকৃত ভগ্নাংশের লয় পেয়ে যাচ্ছিল। পলকের জন্য মাখনলাল নিজের জেগে ওঠা টের পাচ্ছিল। কার চোখ সে দেখতে পেয়েছে বুঝল না। বিনীতভাবে পাগড়ির ছায়ায় মুখ ঢেকে বুড়ো বেয়ারাটা মাখনলালকে কিছু বলছিল। মাখনলাল শুনল না, কিংবা শুনেও কিছু বুঝল না। সে জানতো না, যেন তার অজান্তেই কোনো ঘটনা এখানে ঘটে আছে, যেন এরা দোকান সাজিয়ে তার জন্যই অপেক্ষা করছিল। সে দ্রুত চোখে শেষবারের মতো রেস্টুরেন্টের ভিতরটা দেখে নিচ্ছিল। মনে হলো এখন কোথাও কোনো জরুরি জিনিস সে ফেলে যাচ্ছে। ভেতরের আলো, সহস্র তল থেকে প্রতিধ্বনিত বাজনার শব্দ, তালে তালে মৃদু মাথা নাড়ার ভেতরে কোথায় যেন যুদ্ধযাত্রার প্রাক্কালে সৈনিকদের মতো বেপরোয়া ভাব ছিল। স্থির অবয়ব কাউন্টারে হেলানো। প্রকাণ্ড লোকটা হঠাৎ ঘাড় হেলিয়ে সিলিং দেখছে। বুড়ো বেয়ারাটা দাদুর মতো স্নেহময় দৃষ্টিতে তাকিয়েছিল। কিন্তু এদের ভেতরে কারো চোখ সে দেখতে পেয়েছে বুঝল না। চোরা মারের মতো তাকে আঘাত করেই চোখটা বিবরে সরে গেছে। যেন কেউ আংটি পরা হাত আলোর সামনে এনেই সরিয়ে নিল। বিচ্ছুরিত আলো পলকের জন্য তার চোখে বিঁধেছিল। কেন তার এমন মনে হলো? কাচের পাল্লাটা ঠেলে সিঁড়ি ভেঙে ফুটপাথে নেমে যেতে যেতে সূক্ষ্ম একটা অস্তিত্বকে টের পায় মাখনলাল। কেন হঠাৎ জেগে উঠে সে ঠিক কোথায় এসেছে চারপাশে তাকিয়ে সে বুঝবার চেষ্টা করল। শ্বাস নিতে তার সামান্য কষ্ট হচ্ছিল, খুব উত্তেজনার পর যেমন হয়। সে স্থিরভাবে কোনো কিছুর দিকে তাকাতে পারছিল না, বুঝতে পারল না কোথায় এসেছে। যেন তার হাত পা কোনো কিছুই তার বশে নেই। কেন সে এখানে এসেছিল?
চকিতে তার মনে পড়ে যায় অন্যদিন এতক্ষণে সে তার শহরতলির ছোট্ট বাসায় ফিরে গেছে। তার দেরি দেখে নিশ্চিত ললিতা এখন ৬ বছরের বুকুকে পাশে নিয়ে মেঝের ওপর গড়াচ্ছে। সে ফিরলে উঠে দরজা খুলে দিতে ললিতার ঘুমন্ত মুখ বেয়ে পড়া চুল, স্খলিত আঁচল দেখা যাবে। খানিকক্ষণ যেন ঘুমের ভেতরে হেঁটে গেল মাখনলাল। কিছুক্ষণ আগের অন্ধকার গুমট ভাবটা আর নেই। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয়। অবাস্তব এসপ্ল্যানেড দুলে দুলে সরে যায়। ভেঙে পড়া দুর্গের অবশিষ্ট একটিমাত্র স্তম্ভের মতো মনুমেন্ট। কারা তার সঙ্গে হাঁটছে, উল্টো মুখে হাঁটছে, সামনে পিছনে এলোপাথারি তাকে পেরিয়ে যাচ্ছে। অবয়ব, মুখ এবং শোকেসে আয়নায় প্রতিবিম্বিত তাদের গোলাকার, কখনো লম্বাটে অ্যাবস্ট্রাক্ট চলন্ত ভগ্ন অবশেষ। কেন এমন হয় সে ভাবছিল। কার চোখ সে দেখেছিল? কার চোখ? খুব নিষ্ঠুর কেউ কি? অমন নিষ্ঠুর চোখের লোক পৃথিবী থেকে যত কমে যায় তত ভালো। কেমন নিঃসঙ্গ লাগছিল মাখনলালের। বুকে লুকানো কোনো মাইক্রোফোন থেকে কে যেন কেবলই কথা বলছে। তার ঠোঁট নড়ছিল যেন সে কিছুই শুনতে পেল না, বুঝল না। হাজার কোণ থেকে, স্মৃতি থেকে, স্বপ্ন থেকে তির্যক ভাঙা অযৌক্তিক দৃশ্য ও শব্দ তার উপর ঝরে পড়ছিল। নাকি বৃষ্টি? সুরেন ব্যানার্জি রোড পার হতে গিয়ে ট্রাফিক পুলিশের উত্তোলিত হাতে বাধা পেয়ে সে জুন মাসের প্রথম বৃষ্টিপাত দেখল। হাজারটা থার্মোমিটার ফুটপাতে আছড়ে পড়ে ভাঙছে। সংবিদ পেয়ে দৌড়ে শিয়ালদার বাসে উঠতে গিয়ে সে দেখল ডাবল ডেকারে বেজায় ভিড়। বাস স্টপেজের শেডের নিচে কিছুক্ষণ দাঁড়ালো মাখনলাল। শেডের তলায় ভিড় ক্রমশ বাড়ছিল। ভিড়ে দাঁড়িয়ে সকলের গায়ের গরম অসুস্থ ভাব, নিঃশ্বাস, সিগারেটের ধোঁয়ার শ্বাস নিতে নিতে সে দ্রুতগামী হরিণের লঘু পদশব্দের মতো বৃষ্টির শব্দ শুনছিল। মনে হয় চারপাশে সবকিছু হঠাৎ কোথায় যেন লণ্ডভণ্ড হয়ে গেছে। সিঁড়িতে, ফুটপাথে, রাস্তায়, ডাবল ডেকারে, সব কিছুর ওপর চরাচর জুড়ে প্রবল হরিণের মতো লাফিয়ে ছুটছে বৃষ্টি। রাস্তার চৌমাথা, পুলিশ, লম্বা অফিস বাড়ি, উজ্জ্বল দোকান, সব কেমন আড়ালের মতো স্থির থেকে ভিজে যাচ্ছে। বৃষ্টির প্রথম দমকটা কেটে গেলে মাখনলাল ঘড়ি ঢেকে কবজিতে রুমাল বেঁধে রাস্তায় নামল। কিছুটা হেঁটে গেলে আবার বৃষ্টির জোর বাড়তে থাকে। জলের ফোঁটার প্রবল আঘাতে তার মুখের চামড়া ফেটে যাচ্ছিল। মাথাটা ভিজে যাচ্ছে। চুল বেয়ে ভেজা জল ঘাড়ের কাছ দিয়ে অজস্র আঁকাবাঁকা কেঁচোর মতো পিঠ বেয়ে নামছিল। হাঁটার তালে কিংবা বাতাসে হঠাৎ জামাটা পিঠের চামড়ার ওপর থেকে সরে যাচ্ছিল বলে তার বোধ হচ্ছিল। কেউ তার চামড়া ছাড়িয়ে নিচ্ছে। রাস্তাটা ধুধু করা বাষ্পকার জলকণায় আদি অন্তহীন। একটা স্কুটার তীব্রভাবে জল কেটে লঞ্চের মতো চলে যায়। সামনের পা ফাঁক করে বলিষ্ঠ একটি ছেলে লোহার হাতে হ্যান্ডেল ধরে আছে। পেছনের সিটে জড়সড় রুমালে ঢাকা মুখ মেয়েটি। ছেলেটির পিঠে এলিয়ে আছে। সামনে পিছনে ছায়ার মতো কয়েকজন কোলকুজো হয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে। বৃষ্টির ভেতরে দূরে চলে যেতে যেতে হঠাৎ বাঁক নিল। লাফিয়ে উঠে টাল খেয়ে তীরের মতন মিলিয়ে গেল। উল্টে পড়ল না। আশ্চর্য! মাখনলাল দেখল চারিদিকে এখন এই বৃষ্টি ছাড়া আর কিছু নেই। রাস্তার দুধারে যে প্রকাণ্ড উঁচু বাড়িগুলোর তলায় দাঁড়ালে নিজেকে ভীষণ হীন বলে মনে হয়, সে বাড়িগুলো এখন ঝাপসা, পটে আঁকা, নিসর্গের সঙ্গে এক হয়ে যাওয়া ঝুপসি ঝুপসি মাছের মতো দাঁড়িয়ে জড়সড় হয়ে ফিরছে। নিঃসঙ্গ একা মাখনলাল বৃষ্টির ভিতরে হেঁটে যেতে যেতে টের পেল
চারধারে এই বৃষ্টি এক প্রবল ঘেরাটোপের মতো ঘিরে আসছে। ঝাপসা ধোঁয়াটে পুরনো ছবির মতো ঘরবাড়ি, দোকান, দু একটা মানুষ, এরা সব অসত্য। কোথায় যেন এই বৃষ্টির সঙ্গে সে একাকার হয়ে যাচ্ছিল। চেনা রাস্তা, তবু তার মনে হলো কোনো দিন কখনো সে এই রাস্তায় আসেনি। এই বৃষ্টি যেন তার চেনা পরিচয়কে ধুয়ে নিয়ে যাচ্ছিল, যেন সে এক অদ্ভুত পর্দার আড়ালে আছে। পর্দা সরালেই দেখতে পাবে বিদেশ। স্রোতের মতো জল ফুটপাত থেকে তার জুতোয় চলকে উঠে বয়ে যাচ্ছে, সে খেয়ালই করল না। এমন বৃষ্টির মতো স্বাস্থ্যকর আর কি আছে? মনে পড়ে কতদিন সে বৃষ্টিতে ভেজেনি, রোদে আপাদমস্তক পড়েনি। মনে হয় প্রেমহীন, প্রকৃতিহীন কতগুলো দিন সে স্বপ্নের ভিতর কাটিয়ে দিয়েছে, কখনো ফিরেও দেখেনি দিনগুলো। কোনো স্মৃতি থাক তাও চায়নি। মনে হয় বহু দৃশ্য, শব্দ, চলার ভঙ্গি, অনেক নিস্তব্ধতা, মৃত্যুশোক এইভাবে তাকে উদ্দেশ্য করে ঝরে গেছে। দূরে চিৎকার, অস্পষ্ট মন্থর ট্রামের শব্দ, পাখির ডানার শব্দ, পাতা ঝরে পড়বার শব্দ তার উদ্দেশ্যে কেউ নিক্ষেপ করছিল। এমন স্বজনহীন, বান্ধবহীন সন্ধেবেলা সে আর কখনো দেখেনি। কেন সে বৃষ্টিতে এলো? কেন? মনে হয় এমনতর স্বাদ তার কিছু কিছু রয়ে গেছে। মনে পড়ে কোনো শীতের দুপুরে কার্জন পার্কে গাছের ছায়ায় সারাদিন শুয়ে থাকবার স্বাদ তার কখনো মেটেনি। মানুষের কাছে নয়, কিন্তু অন্য কোথাও যেন সে ফিরে যেতে চাইছিল। পূব বাংলায়, তাদের পুরনো বাড়ির জানলার ধারে এতদিনের শেফালি ফুলগুলো ম্লান হয়ে এলো। পানাপুকুরের কালো জল পড়ে শ্যাওলা, কচু পাতায় বাতাস লাগবার শব্দ, কামরাঙা গাছ থেকে একটিমাত্র ঘুঘুর ডাকে কত গভীর দুপুর হঠাৎ দেউলিয়া হয়ে গেছে। কার চোখ সে দেখেছিল? সে কি খুব অচেনা কেউ? নিজেকে এমনতর উদ্বাস্তু তার আগে কখনো মনে হয়নি। ছেলেবেলায় ঘরের দেওয়াল ঘড়িটার শব্দ সে যেমন সব সময় খেয়াল করে শুনত না, কিন্তু ঘর নির্জন হয়ে গেলে কিংবা মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে তার দম শেষ করে দেওয়ার অদ্ভুত একরোখা শব্দ শুনে চমকে উঠে ভেবেছে, আরে ঘড়িটা, তাই না? তেমনি হঠাৎ নির্জন নিঃশব্দ হয়ে গিয়ে সে তার যন্ত্রণা থেকে টের পেল। বিষণ্ণতার ভিতর দিয়ে শিয়ালদা স্টেশনে এসে 8:45 ট্রেন ধরল মাখনলাল। বৃষ্টি পড়ছে না। বাইরে জুন মাসের আকাশ ঘোলা হয়ে আছে। মেঘ না, তারা না, কিচ্ছুই দেখা যায় না। ট্রেনের জানলার হাওয়ায় মাথা রেখে চোখ চেয়েছিল মাখনলাল। ভেজা মাথা, বুক ঠান্ডা বাতাসে চির খেয়ে যাচ্ছে। ট্রেনের চাকা দ্রুত লাইন বদল করছিল। জংধরা লোহা লক্করের শব্দ, কাপলিংয়ের শব্দ, স্প্রিং আর ঢিলেঢালা নাট বল্টুর শব্দ অবিরাম তার শরীরের ভেতর থেকে উঠে আসতে থাকে। উল্টোমুখ ট্রেনের ভৌতিক জানলায় কার হাত সাপের মতো নড়ে যায়, কার চশমার কাছে বাইরের অন্ধকার নিসর্গের বিকৃত দোমড়ানো প্রতিচ্ছবি ফুটে উঠেই মিলিয়ে গেল। একটু রাতে তার শহরতলির ছোট্ট বাসায় ফিরল সে। দরজা খুলে দিতে ললিতা অস্পষ্ট, যেন স্বপ্নের ভেতরে কথা বলছিল। চকিতে মাখনলাল তার ঘাড়ের ওপর দিয়ে ওপাশের দেওয়ালের ক্যালেন্ডারের দূর সূর্যাস্তের দিকে বহমান 3টে নৌকার ছবি দেখতে পায়। মেঝের ওপর বুকু ঘুমোচ্ছে। অচেনা মিশ্র এক জনতার ভিতর থেকে এসে ঘরের দরজায় পা দিয়ে সে নিজেকে আলাদা অনুভব করছিল। হাত মুখ ধুয়ে ঢাকা ভাত নিয়ে আস্তে আস্তে সে স্বাভাবিক বোধ করছিল। ললিতা খেতে বসলে দুটো একটা কথা বলছিল মাখনলাল। তারপর কি বলছিল ভুলে গেল।
খাটের ওপর আলাদা বিছানায় শুয়ে মাখনলাল দেখছিল মেঝেতে ছোট্ট বিছানায় বুকুর পাশে শুয়ে পড়ার আগে ললিতা টর্চ জেলে মশারির ভেতরের মশা খুঁজছে। পরে কবে কোন ভিড়ের ট্রামে কিংবা বাসে কার হাতের চামড়ায় সবুজ উল্কিতে আঁকা একটা ন্যাংটো পরিচ্ছবি দেখেছিল। পিঠে কাকের পাখার মতো দুটো পাখা লাগানো। বয়সে হাতটার চামড়া কুঁচকে এসছিল। পরিটার শরীর হয়েছিল বেঢপ, এবড়ো-খেবড়ো। নাক, মুখ, চোখ কিছুই বোঝা যায় না। মনে হয়েছিল হাতের ওপর পরিটার বয়স অনেক হয়ে গেল। তবু হাত ছেড়ে উড়ে যাওয়ার সে যে কি প্রাণান্তকর চেষ্টা। ঘর অন্ধকার হয়ে গিয়ে মাখনলাল চোখ বুঝবার আগে ললিতাকে উদ্দেশ্য করে বললে, বুঝলে, ছুটি পেলে খুব দূরে কোথাও বেড়াতে যাব। অনেক রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল মাখনলালের। কিছুক্ষণ সে কোথায় কিভাবে আছে না বুঝে চেয়ে রইল। মাথার ভেতরে একটা স্কুটারের শব্দ ঘুরে ঘুরে যায়। সে টের পেল তার হাত, পা, মাথা সব অদ্ভুত ভঙ্গিতে ছড়ানো, চিত হয়ে শোয়া, হাত দুটো বুকের ওপর। কারা যেন চোরা গলিতে পরিত্যক্ত নির্জনে একটা ম্যানহোলের ঢাকনা খুলে রেখে তার জন্যই অপেক্ষা করছিল। সে গলিচোরা সেই হাঁ করা ম্যানহোলের দিকে পা বাড়িয়ে হঠাৎ মাধ্যাকর্ষণের কোনো এক মুখ দিয়ে শূন্যতা এবং সময়হীনতার মধ্যে গড়িয়ে পড়ছিল। কিন্তু খুব বেঁচে গেছে মাখনলাল। ঠিক সময় ঘুম না ভাঙলে সেই গর্তে, অন্ধকারে, পুঁতি গন্ধে নগণ্য ইঁদুরের মতো মৃত্যু হতো তার। অস্থিরতা টের পেয়ে মাখনলাল উঠে বসল। স্খলিত অচেনা গলায় ডাকল, ললিতা। কেউ উত্তর দিল না। কারো জেগে থাকবার শব্দ তার শুনতে ইচ্ছা করছিল। বাইরে বৃষ্টিপাত থেমে গেছে, কিন্তু কোথায় যেন বৃষ্টির সঞ্চিত জল চুইয়ে কোনো শূন্য টিনের কৌটোর ওপর পড়ছিল। প্রতিটি ফোঁটার সেই ভারযুক্ত শব্দকে কে যেন তার উদ্দেশ্যে শব্দভেদী বাণের মতো নিক্ষেপ করছিল। অনেকক্ষণ ঘুম এবং জাগরণের মাঝখানে এক অদ্ভুত নিশ্চেষ্টতার ভেতর এসে বসে রইল। বুকের বাঁ পাশে একটা অস্পষ্ট ব্যথা ডাকটিকিটের মতো লেগে আছে। মনে হলো স্বপ্নগুলো এখনো তার মাথা থেকে সম্পূর্ণ সরে যায়নি। কোথাও খুব কাছাকাছি তারা অপেক্ষা করে আছে। সুযোগ পেলেই স্বপ্নের ভেতরে ঢাকনা খুলে রাখা ম্যানহোলের ভেতরে টেনে নিয়ে যাবে। এক ঝলক নীল বিদ্যুতের আলোয় ঘরটা স্পষ্টভাবে তার চোখের সামনে লাফিয়ে উঠেই মিলিয়ে গেল। যদি আবার ঘুমিয়ে পড়ে সে? সঞ্চিত সেই জলের প্রতিটি ফোঁটার জ্যামুক্ত শব্দ, শূন্য টিনের ক্যান, নির্জনতা তাকে অন্ধকারে স্বপ্নের ভেতর ঠেলে দিচ্ছিল। সে টের পেল তার সারা শরীরে শ্বাসওয়ালা ব্রণের মতো শিউরানো রোমকূপ খাড়া হয়ে আছে। চৌকির পাশেই রাখা টুলের ওপর থেকে গ্লাস তুলে নিয়ে অনেকটা জল খেল মাখনলাল। তারপর সিগারেট ধরাল। বৃষ্টির পর গুমোট গরমে ঘরটা ফেঁপে আছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বুক এখনো ভার। অস্পষ্টভাবে তার মনে হচ্ছিল কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই ললিতাকে ডাকা উচিত। কিন্তু অতটা সময় পেল না মাখনলাল। ঘুম তটভূমি অতিক্রম করে তার জাগরণের তীরে আছড়ে পড়ছিল। কে ধীরে টেনে নিয়ে যাচ্ছিল ঘুমে স্বপ্নের ভেতর। স্কুটারের শব্দটা হঠাৎ প্রচণ্ড বেগে তার মাথার ভিতর ঘুরতে থাকে। চকিতে মাখনলালের মনে হয় কে যেন বারবার তাকে আগে আগে হেঁটে এসেছে। ওজন যন্ত্রের ভেতর থেকে টিকিটটা তার জন্য সাজিয়ে রেখেছিল কে? অচেনা রেস্টুরেন্টে এক মুহূর্তের জন্য মুখোশ খুলে তার ভেতরের আগুন মাখনলালকে দেখতে দিয়েছিল কে? উত্তল কাচে তির্যক বিম্বের মতো চকিতে বিদ্যুতের আলোয় ঘরটা আবার লাফিয়ে উঠলে মাখনলাল দেখতে পায় সে সাদা দেওয়ালের মতো বুক। সাদা দেওয়ালটাই
ঈশ্বরের বুকের মতো সাদা দেওয়ালটায় চকিতে আবার বিদ্যুৎ বিস্ফোরিত হলে সে মাখনলাল সেখানে নিখুঁত সুন্দর একটা বুলেটের ছেঁদা দেখতে পায়। মুহূর্তেই যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে সাদা দেওয়াল অন্ধকার দিয়ে ক্ষতস্থান কামড়ে ধরল। সিগারেটটা কোথায় ফেলল মাখনলাল? কোথায়? সে বসবার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ললিতাকে ডাকতে চাইল। চেষ্টা করে দেখল ওঠা যায় না। পিয়ানোর রিড টিপে কে যেন মুহুর্মুহু বিদ্যুতের আলো ফেলছে। সে হাত বাড়িয়ে খুঁজছিল সিগারেটটা। এই ঘরেই কোথাও কোনো অন্ধকার কোণে সেটা পড়ে আছে, জ্বলছেও। তার পোড়া গন্ধ আগুনের তাপকে সে অনুভব করল। সে নিশ্চিত বুঝল কোথাও জড়ো করে রাখা কাপড় চোপড়ে, কাঠের টেবিলের পায়ার সঙ্গে লেগে কিংবা বিছানার কারো অসতর্ক চুলের ভেতরে সিগারেটটা নির্দায় জ্বলছে। কেন এভাবে কেন? মাখনলাল প্রশ্ন করে। মনে হয় বহুকাল ধরে একটা অন্ধকার ঘরের ভেতরে কোথায় একটা সিগারেট জ্বলছে। সে খুঁজছে সিগারেটটা আছে কোথাও। তার জ্বলা সে টের পাচ্ছে। প্রাণপণে উঠে আবার কাউকে ডাকবার জন্য সে ছটফট করছিল। রাতের প্রথম কুকুরটা ডেকে উঠতেই আস্তে আস্তে হাল ছেড়ে দিল মাখনলাল। বুঝতে পারল সে মারা যাচ্ছে, ইঁদুর আরশোলার মতো তুচ্ছভাবে। কারো ক্ষতস্থান থেকে দুফোঁটার রক্ত দু চোখে গড়িয়ে পড়লে ওজন যন্ত্রটা ট্রাফিক পুলিশের মতো হাত বাড়িয়ে তার হাতে একটা টিকিট তুলে দেয়। মাখনলাল কিছুই দেখতে পায় না। নিশ্চিত শেষ স্বপ্নের ঢেউটা এসে পড়লে সে চকিতে শুনতে পায় ললিতা তাকে ডাকছে। কিন্তু তখন তটভূমি ছেড়ে দিয়ে ঢেউয়ে দুলে দুলে যাওয়ার মতো মাঝ সমুদ্রের দিকে চলে যাচ্ছিল মাখনলাল।